সওদাগর যেন স্তব্ধ। নিচে তাকানো অবস্থায় তার চোখটা ভিজে এলো। মাটিতে সবুজ ঘাসের উপর কয়েক ফোঁটা পানি পড়ছে তার। অষ্টাদশী রুবাইদা তখন অন্য পুরুষের প্রেমে মত্ত ছিল। আগেকার প্রেম ভালোবাসা মানে ছিল এক ব্যক্তিত্বেই আসক্ত। ওই প্রেমে কোনো ছোঁয়াছুঁয়ি ছিল না, না আর না ছিল ছলনা। রুবাইদার সেই প্রেমিক পুরুষটিও রুবাইদাকে ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত। কিন্তু সেই ব্যক্তি ছিল গরিব, আর রুবাইদার বাবা ছিল এই এলাকার মাতাব্বর। মাতাব্বরের মেয়ে হয়ে একজন গরিবের ছেলের সাথে বেমানান, যেটা মেনে নেয়নি রুবাইদার ভাই ও বাবা। এদিকে ওই গ্রামে গিয়ে রুবাইদাকে এক দেখায় ভালোবেসে ফেলে জুনায়েদ সওদাগর। সোজা বিয়ের প্রস্তাব দেয় মাতাব্বরের কাছে। জমিদার বাড়ির বড় পুত্রের এমন প্রস্তাব তারা হাতছাড়া করেনি। জোর করে বিয়ে দেন তারা রুবাইদাকে। কিশোর বয়সের প্রথম ভালোবাসাকে জুনায়েদ সওদাগর নিজেও সব কিছু জেনে দূরে সরাতে পারেননি। তার কাছে রুবাইদাকে চাই মানে চাই, সে যে করেই হোক। সব কিছু জেনেও তিনি জোর করে বিয়ে করেন। এই নিয়ে খুব জন্মালো রুবাইদার মনে। দীর্ঘ কয়েক বছর তিনি দূরে থাকতেন জুনায়েদ সওদাগরের থেকে। একসময় পাড়া প্রতিবেশী ও রোহিণীর মায়ের কথা মতো রাজি হলেন একটা বাচ্চা নেয়ার জন্য। সবাই তাকে বুঝিয়েছে মেয়েদের বিয়ে একবারই হয়, মেয়েদের স্বামীকে মাথায় নিয়ে চলতে হয়। রুবাইদা নিজেও দেখেছে জুনায়েদ সওদাগর তাকে জোর করে বিয়ে করলেও কোনো কাজে জোর করতেন না। লোকটাকে বুঝে উঠতে না পারলেও এটুকু বুঝলো লোকটা তাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসায় তার মনটা মলিন হতে পারেনি। রুবাইদার মনে এইটাই ভাষা বেঁধেছিল যে সমাজ তার ভালোবাসাকে গরিব বলে অবজ্ঞা করেছে, যেটা সে নিজে দেখেছে। জুনায়েদ সওদাগরের মাঝেও এমনটা দেখতে পেয়েছিল। চোখের দেখা সত্যি হয় না, কিন্তু জুনায়েদ সওদাগর তাকে জোর করেছে, এটাকেও অবজ্ঞা করা যায় না। একসময় সেই সন্তান নিতে রাজি হলো। প্রথম সন্তান হিসেবে জন্ম নিল জুলফিকার সওদাগর, যার মুখটা দেখার পর আপনা আপনি নারীটির মন মলিন হতে শুরু করে। কিন্তু শান্তশিষ্ট রুবাইদা এখনও ঠিক তেমনই গম্ভীর মুখে থাকে। তাই তো বোঝা বড় দায় তার মনের কথাগুলো। রুবাইদা তাকিয়ে আছে জুনায়েদ সওদাগরের চোখের দিকে। লোকটার মোজ ও দাড়ি অনেক বড়। ওনার থেকেই তো জুলফিকার এই সাজে থাকে। বাবা ছেলে যেন একই রকম থাকতে চায়। সবাই সবাইকে হলুদ ছোঁয়াতে ব্যস্ত এখন। ফালাক নিজেও মর্জিনা, তামান্না ও চিত্রার সাথে হেসে হেসে আনন্দ করছে। জেহেরের চোখটা সেদিকেই আবদ্ধ। জেহের পাশে থাকা বাটা হলুদ হাতে নিয়ে এগোতে থাকে ফালাকের দিকে। ফালাক অন্যদিকে ফিরে আছে। জেহেরের মুখে হাসি। শখের নারীকে হলুদ ছোঁয়ানোর শখ জেগেছে তার। রুবাইদার চোখটা জেহেরের দিকে। বাড়ি থেকে হলুদ নিয়ে যেতে দেখেছে সে। মনে মনে খুশি হয়ে বসল জুনায়েদ সওদাগরের পাশে। জেহের আর দুই পা হাঁটলে ফালাকের নিকটে আসবে। তার আগেই ফালাক হাসতে হাসতে পেছনে ঘুরে দাঁড়ায় আর ধাক্কা খায় জুলফিকারের সাথে। সেখানেই পা থেমে যায় জেহেরের। জুলফিকার আর ফালাক একে অপরের দিকে তাকিয়ে আছে। ফালাকের কেন জানি এই লোকটার সুরমা দেয়া চোখটা ভীষণ ভালো লাগে, কিন্তু জুলফিকার সবসময় কেন চোখে সুরমা দেয় এটাই বুঝতে পারে না ফালাক। কাউকে জিজ্ঞাসা করতে হবে। ফালাক যখন জুলফিকারের চোখ দেখতে ব্যস্ত, তখন চিত্রা এসে তার কানের কাছে মুখ রেখে বলে, একটা আইডিয়া দিই। ফালাক কোনো দিকে না তাকিয়ে মাথা উপর নিচ করে চিত্রা কানে কানে বলে, জুলফিকার ভাইয়ের মুখে হলুদ লাগাও, লাগিয়ে পালিয়ে যাও, দেখি তো জুলফিকার ভাই কি করে। ফালাক এটা শুনেই চিত্রার দিকে তাকালো। চিত্রা মিটমিট হাসে। ফালাক ওর মুখটা এগিয়ে চিত্রার কানে কানে বলে, যদি বকা দেয় পাগলের তো মাথার ঠিক নেই। শুনেছি সে নাকি এসব হইহুল্লোর পছন্দ করে না। পছন্দ না করলে এখানে আসলে কোন দুঃখে? এসেছে যখন তখন তাকে ভুগতে হবে। চিত্রার এই দুষ্ট বুদ্ধিটা পালন করার ইচ্ছে যেন খুব করে জাগছে ফালাকের। ইচ্ছে করছে এখনই জুলফিকারের গাল হলুদে ভরিয়ে দিক, তবুও হাত এগোতে পারছে না। চিত্রা দেখলো ফালাকের হাত কাঁপছে, তাই সেই ফালাকের হাত ধরে জুলফিকারের গালে হলুদ লাগিয়ে দিল। এক ঝটকায় এত দ্রুত কাজটা হলো যে কেউ কিছুই বুঝতে পারল না। ফালাক নিজেও হতভম্ব, আর জুলফিকার ওর গালে হাত রেখেছে। সবাই আশপাশ থেকে দেখে ভয়তে আছে। বাড়ির লোকেদের স্পষ্ট মনে আছে জুলফিকার হলুদে খুব বিরক্ত। নিজেই তো বিয়ের আগে গায়ে হলুদ দেয়নি। হুট করে যখন বধূবেশী মধুজাকে বাড়িতে আনে, সবাই তার আয়োজন করতে চায়। জুলফিকার বারণ করে, তার এসব একদমই পছন্দ না। মর্জিনা গলা ছেড়ে জোরে বলে ওঠে, পালা কাপু, পালাও তুমি। আজ তোমার গাল হলুদে না, জুলপি ভাইয়ের 5 আঙ্গুলের দাগে লাল হবে। ফালাক এটা শুনেই দিল ভোদর। দৌড়াতে দৌড়াতে বলে, ওনার মাথা ঠান্ডা হলে ডাক দিও, এর আগে আমি আর এদিকে আসবো না।
কে শুনে কার কথা? জুলফিকার তো ফালাকের পেছনে ছোটা শুরু করেছে। এদিকে রাগে এক জায়গায় দাঁড়িয়ে আছে জেহের। বিষয়টি নজর এড়ায়নি রোহিণীর। সে এসে হাসি হাসি মুখে যেই জেহেরের মুখে হলুদ লাগাতে যাবে অমনি লিমন এসে রোহিণীর মুখে হলুদ লাগায়। রোহিণী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লিমন আলতো হেসে বলে, সবাই সবাইকে হলুদ লাগিয়ে দিল। মাই ব্যাড লাক, আমাকে কেউ হলুদ লাগালো না, তাই আপনাকে দিয়ে শুরু করলাম। রোহিণী নিজেও হেসে দিয়ে লিমনের গালে হলুদ লাগায়। এটা দেখে চৈতালি মনে মনে কিছু ভাবে। লিটন সওদাগরের কাছে এসে বলে, আমাদের বাবুটা প্রেমে পড়েছে। লিটন সওদাগর চৈতালির মুখের দিকে চোখ রেখে বলেন, কার? হয়েছে জুলফিকারের খালাতো বোন রোহিণী। মেয়েটা কিন্তু ডাক্তার। তুমি শিওর? কাল থেকেই দেখছি ছেলের নজর ওই মেয়েটার ওপর। মা হই আমি, ছেলের ভালো লাগা খারাপ লাগা তো বুঝবই। তোমার ছেলে আগে কথা বলুক এই বিষয়ে, তারপর না হয় দেখা যাবে। যদিও তার একটা মিশন শেষ না অবধি এই বিয়েটিতে ঝোঁকে না। ফালাক শাড়ি পরা অবস্থায় দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে পুকুরের দিকে চলে এসেছে। এদিকটায় কেউ নেই। এত দূর আসতো না মেয়েটা। এসেছে কারণ পেছন ঘুরে দেখেছে জুলফিকার তার পিছু নিয়েছে। ফালাক মনে মনে বলে, পাগলের মুখে তো বাঁশরের কথা শুনলেও এত ভয় লাগে না যেভাবে পিছু নেয়াতে ভয় লাগে। একটা যদি ওই পাগলের হাতের থাবা খাই, ইহকালে আমি সত্যিকারের বাসর করতেই পারবো না। ফালাক এবার হাঁপিয়ে উঠেছে। জুলফিকার ফালাকের পেছন থেকে অতি নিকটে চলে আসে। ফালাক হাঁপাতে থাকে। ঘাড়ে গরম নিঃশ্বাস অনুভব করতেই পেছনে ফিরে দেখল জুলফিকার তার অতি নিকটে। ফালাক কিছু বলতে নেবে তার আগেই জুলফিকার ফালাকের হাত ধরে। হাত থেকে কিছু হলুদ নিয়ে ফালাকের গালে দিয়ে দেয়। ফালাক জুলফিকারের হাসি মাখা মুখটা দেখছে। এতক্ষণ তাহলে সে এমনি এমনি দৌড়াচ্ছিল। জুলফিকার তো তাকে কিছুই বলতো না। একটু হলুদ ছোঁয়াতে এগিয়ে আসে আর কি। সে কিনা ভয় পেয়েছিল। ফালাক নিজেও ঠোঁট প্রসারিত করে। আলতো হেসে উল্টো ঘুরে পুকুরের দিকে তাকাতেই চিল্লিয়ে ওঠে ফালাক। জুলফিকার ফালাকের দিকে তাকাতেই পুকুরের দিকে ফিরল। দেখতে পেল একটি লাশ। লাশটি দেখেই ফালাক জ্ঞান হারালো। জুলফিকার আগলে নিল ফালাককে। ফালাকের চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসতে নেয়। জুলফিকার দূরে তাকিয়ে সবাইকে আসতে দেখে ফালাকের গালে হাত দিয়ে হলুদগুলো মুছে দিল। সবার সাথে জেহেরও এগিয়ে আসতে নেয়। জুলফিকার সাথে সাথেই ফালাককে সোজা দাঁড় করিয়ে ফালাকের গালে দিল এক থাপ্পড়। অজ্ঞান থাকা ফালাক পড়ে গেল মাটিতে। রুবাইদা চিল্লিয়ে ওঠে, এটা কি করলে তুমি? জেহের এসেই ফালাককে উঠিয়ে নেয়। জুলফিকার পাগলামি শুরু করে। জেহেরের দিকে তেড়ে এসে বলে, তুই আমার বউকে ধরবি না? তুই পচা, তুই বাজে। আমার বউকে তুই ধরেছিস কেন? জুলফিকারের পাগলামি যেন বেড়ে গেল। রুবাইদা কান্না করে দেয়। কাশেম আলী ঘাবড়ে গেলেন। তার মেয়ের বিয়েটা সুস্থভাবে হবে তো? কোনো অঘটন ঘটবে না তো? জুনায়েদ সওদাগর এসে রুবাইদার কাঁধে হাত রাখলেন। আশ্বস্ত করলেন তিনি আছেন। জুলফিকারের পাগলামো দেখিয়ে তিনি দুজন লোককে ডাক দিলেন। তাদেরকে ডেকে বলেন, ফালাককে নিয়ে ঘরে যাও। দুজন মিলে নিয়ে গেল ফালাককে। এদিকে জুলফিকার পাগলামো করছে দেখে ওকে ধরতে আরও কয়েকজন চলে আসলো। সবাই মিলে জুলফিকারকে ওর ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। রোহিণী যেন অবাক হয়ে আছে এহেন পরিস্থিতিতে। এটা কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় আসে না। লিমন এদিক ওদিক দেখছে। সবাই ফালাককে শুইয়ে দিয়ে বাইরে আসে। জুনায়েদ সওদাগর সোফায় বসে আছেন। চোখে মুখে তার চিন্তার ছাপ। মর্জিনা বলে ওঠে, পালা কাপুকে মনে হয় অনেক মারছে জুলফি ভাই। রুবাইদা বলে ওঠে, এটা তো আমরা দেখতে পেলাম। শেষেমেশে কিনা মেয়েটাকে মেরে অজ্ঞান করে দিল। জুলফিকারের ধারে কাছে ফালাককে যেতে দেওয়া যাবে না। রোহিণী কিছু বলতে চেয়েও বলল না। জেহের আড়ালে মৃদু হাসছে। এটা দেখে লিমন ভ্রু কুঁচকে আছে। জেহের এত খুশি হচ্ছে কেন? লিমন কিছু একটা ভেবে বলে, আমি একটা বিষয় খেয়াল করেছি। লিটন সওদাগরের কথা শুনে লিমন বলে, জেহের যখনই ফালাকের কাছে যায় জুলফিকার আরো বেশি উন্মাদ হয়। আমার মনে হয় জুলফিকারকে এতটা মেন্টাল প্রেশার দেওয়া উচিত না। কথাটা লিমন সোজা জেহেরের চোখের দিকে তাকিয়ে বলে। জেহেরের চোখ মুখ লাল হয়ে এলো। রাগে হিংস্র হয়ে গেল যেন। কেউ কিছু বলার আগেই ফরিদা নাচতে নাচতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি ওটা। আমার তো মনে হয় ওই মেয়েকে আমার ছেলের কাছে ঘেঁচতেই দিব না। শোন বাবু, ওই মেয়ের কাছে যাবি না। দেখবি আমাদের জুলফিকার অনেক ভালো থাকবে।
জেহের বিরক্তকর দৃষ্টি দিল ফরিদার দিকে। ফরিদা শুকনো ঢোক গিলল। কাশেম আলী মাথা নত করে জুনায়েদ সওদাগরের সামনে আসলো। জুনায়েদ সওদাগর যেন এক পলক কাশেম আলীর মুখটা দেখেই বুঝে নিলেন বিষয়টি। মনের যন্ত্রণা মনে রেখেই সবার উদ্দেশ্যে বলেন, যাই হয়ে যাক, আজকে কলির হলুদের অনুষ্ঠান, ওই দিকটায় আমাদের এখন খেয়াল রাখা উচিত। মেয়েটার দায়িত্ব যখন আমরা নিয়েছি তখন সব কিছু সুন্দরভাবে শেষ করতে হবে। জুনায়েদ সওদাগরের কথায় সবাই সম্মতি দিল। সবাই চলে গেল কাজে। এদিকে লিমন আবারও এলো পুকুরের দিকে। নিজেদের লোকদের নিয়ে এসেছে। পুকুরের কয়েকজন ডুব দিয়ে ভালো করে খোঁজ করল। একটু আগেই এক আগন্তুকের থেকে কল এসেছে যে এই পুকুরে লাশ পাওয়া গেছে, কিন্তু এতক্ষণ খোঁজার পরও পেল না লাশ। লিমন বিরক্ত হলো। এখন একবার স্বর্ণ উদ্ধার, একবার লাশ উদ্ধার নিয়ে কল আসে। তাদের কথার মাঝে সত্যতা প্রকাশ পায়। কেউ না জেনে তো আর এত কিছু বলতে পারবে না। আদৌ কি এগুলো সত্যি নাকি সব মিথ্যা? কোনো লাশ খুঁজে না পাওয়ার কারণে লিমন ওর লোকেদের নিয়ে চলে আসে। সন্ধ্যায় জ্ঞান ফিরে এলো ফালাকের। টিপ টিপ করে চোখ খুলে এদিক ওদিক তাকালো। কেউ নেই ঘরে। ঘরের লাইট অফ, দরজাটা হালকা চাপানো। রোহিণী ছিল এতক্ষণ মাত্রই চলে গেল কাজে। ফালাক নিজেকে ঘরে একা পেয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বাইরে এসে পানির সন্ধান করছে। টেবিল থেকে পানি নিয়ে পান করে একটু শান্ত হলো। এক এক করে মনে পড়ল সব কিছু। সেই সাথে ফালাকের কানে ভেসে আসলো জুলফিকারের চিৎকার। জুলফিকার দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, দরজা খুলো, আমি বাইরে যাব, আর মারবো না বউকে। ফালাক ভ্রুকুটি করে উপরে উঠে দরজাটা খুলে দিল। জুলফিকার বাইরে বের হয়ে এলো। ওখানে উপস্থিত হলো লিমন। ফালাক লিমনকে দেখে বলে, ওনাকে আটকে রাখা হয়েছে কেন? পাগলামি বেড়েছিল তাই। ও, তোমার কি শরীরটা সুস্থ নাকি ডাক্তার দেখানো লাগবে? আমি তো সুস্থ আছি। এক থাপ্পড় যেভাবে অজ্ঞান হয়ে গেলে সন্দেহ হলো একটু। থাপ্পড়? কেন, জুলফিকার তোমাকে থাপ্পড় দিয়েই তো অজ্ঞান করে দিল। কখন? ওই যে হলুদ মাখানোর জন্য দুপুরের দিকে। ভুলে গেলে সব? ফালাক মাথা নাড়িয়ে বলে, আরে না, ওটা তো জুলফিকার বলে ওঠে, আমার ভুল হয়েছে, আর মারবো না, আমার ভুল হয়েছে। এই বউ, আর মারবো না তোকে, মাফ করে দে আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। জুলফিকার এমন করছে দেখে মায়া হলো ফালাকের। ফালাক মাথাটা উপর নিচ করে আবারও লিমনের দিকে তাকিয়ে লাশের কথা বলতে নেবে। জুলফিকার বলে, আজকে তুই সাজবি না বউ? হ্যাঁ সাজবো, কিন্তু একটু কথা ছিল লিমন ভাইয়ার সাথে। লিমন আগ্রহ নিয়ে শুনতে চায়, কিন্তু সুযোগ পেল না। এর মধ্যেই সেই আগন্তুকের কল। লিমন চলে যায় ওখান থেকে। ফালাক পিছু নিতে চায়। লিমন একজন পুলিশ, তাকে এগুলো জানানো উচিত। আর দুপুরের লাশ এখন কি পাওয়া গেছে নাকি ওখানে আছে জানা তো লাগবে। ফালাক ছুটে গেল সেদিকে। কিছু বলার আগে লিমন জোরে চিল্লিয়ে বলে, ইয়ার কি পেয়েছো তুমি? কোনো লাশ নেই পুকুরে। সেই দুপুর থেকে টানা 2 ঘন্টা তল্লাশি করেছি, কোনো লাশ পাওয়া যায়নি। যত সব ভুয়া তথ্য দাও, এরপর এমন করলে সোজা হাজত বাস করাবো। ফালাক অবাক হয়ে গেল। লাশ পাওয়া গেল না মানে? ফালাক নিজে থেকে কিছু বলতে যাবে, আবারও যেন মাথা ঘুরে গেল তার। পেছনে ফিরে দেখল জুলফিকার তার কাঁধে হাত রেখেছে। রোহিণীও এসেছে ওখানে। ফালাককে দেখে বলে, তুমি এইখানে কেন? ফালাক দুর্বল অনুভব করলো, মাথা ঘুরছে। রোহিণী তাকে নিয়ে নিচে চলে যায়। লিমন অন্যদিকে ব্যস্ত। জুলফিকার এসে দরজাটা বন্ধ করে তারপর ঘরের আলো জ্বালায়। দরজাটা বন্ধ করার পর পাগলা জুলফিকারের যেন এক ভিন্ন রূপ দেখা দিল। এতক্ষণ যার ঠোঁটে বোকা হাসি ঝুলেছিল, এখন তার ঠোঁটে ভয়ানক শয়তানি হাসি। জুলফিকার সোজা গিয়ে খাটের নিচ থেকে কফিন বের করলো, যেটা খুলতেই দেখতে পেল সেই লাশ। বর্তমানে তার খোঁজ কেউ করবে না। যেভাবে অভিনয় করেছে তাকে আজ সবাই মানসিক রোগী বলে দূরে রেখেছে। এই সুযোগে জুলফিকার কফিন এক হাতে নিয়ে চলে যায় জমিদার বাড়ির পেছন দিকে। কফিনটা এমনভাবে ধরেছে যেন এত ভারী কফিন তার কাছে তুলোর মতো। হাসতে হাসতে কফিনটা নিয়ে অন্ধকার রাস্তায় যেতে যেতে বলে, অন্ধকার রাজ্যের খেলা যখন আমি শুরু করেছি, এটা শেষ তো আমিই করব। এই পৃথিবীর কারো সাধ্য নেই আমাকে আটকানোর। বলে লাশটা সোজা তার নিজস্ব বাড়ির সামনে রেখে আসলো। লাশ রেখে শ্মশানের পাশে এসে দাঁড়াতেই দেখা মিলল তার খাস দাস মির্জাফরের সাথে। দুজন দুজনকে দেখে মোলাকাত করে নিল। দুজনের মুখেই কুটিল হাসি। জুলফিকার বলে ওঠে, স্বাধীন চৌধুরী অনেক বেড়েছে, এবার তাকে টার্গেট করার পালা। ওর সব চক্রান্ত এই জুলফিকার সওদাগরের কাছে কিছুই না। একদম গুরু, ও ভেবেছে লাশটা দিয়ে তোমার বাড়ির লোকদের নাম ডোবাবে। লিমনকে এক এক খবর দিয়ে
আর আমরা দুই পাক্কা খেলোয়াড়, এটা গুরুত্বপূর্ণ হতে দেই নাকি? এই পৃথিবীতে জুলফিকার সওদাগরকে টেক্কা দেওয়ার মতো কেউ জন্ম নেয়নি, আর নিবেও না। বলে ভূমি কাঁপিয়ে হাসি দিল জুলফিকার। আশপাশ থেকে বাতাসের শব্দটা হাসির সাথে মিলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ এই হাসি শুনলে গায়ে কাঁটা দিতে শুরু করবে, কিন্তু মির্জাফরের এমন হলো না। সে তো জানে এই জুলফিকার সওদাগরের আসল রূপ, সে জানে সব কিছু। সন্ধ্যার পর হলুদের অনুষ্ঠান শুরু হলো। কাকুলিকে বসানো হয়েছে ফুলে সজ্জিত একটি আসনে। মাথার উপর ঝুলছে বড় বড় অক্ষরে লেখা আজ কলির হলুদ সন্ধ্যা। নিচে হাসি মুখে বসে আছে কলি, তার সামনে আছে হলুদ রঙের ক্রিম দিয়ে সাজানো কেক, মিষ্টি ও ভিন্ন কিছু সবজি কেটে সাজিয়ে রাখা। রোহিণী যে সেই ফালাককে নিয়ে গেল তাকে আর ছাড়েনি, মনের মাধুর্য দিয়ে সাজিয়ে দিল তাকে। লম্বা চুলে ফ্রেঞ্চ বেনুনি করে বেনুনির মধ্যখানে থোকা থোকা ফুল সাজিয়ে দিল। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে লিপস্টিক। এছাড়া আজ ফালাককে গাঢ় মেকআপ করিয়ে দিয়েছে সবাই। সুন্দরী মেয়ে, এভাবে সেজে যেন আরো সুন্দরী হয়ে গেল। রোহিণী শ্বাস শেষ করে বলে, আয়নায় তাকিয়ে দেখো তো কেমন লাগছে তোমাকে। ফালাক আয়নায় তাকালো, নিজেকে দেখে নিজেই হেসে দেয়। মেয়েদের এই একটা বিষয়ে লজ্জা খুব বেশি। নিজের কোনো কিছু সুন্দর লাগলে মনে মনে লাজুক হাসি সৃষ্টি হয়। ফালাক এখন লাজুক হাসি দিল। চিত্রা এসে পাশে দাঁড়িয়ে বলে, বাবা, আজ মনে হয় ফালাকের গায়ে হলুদ, ওকে তো বউ লাগছে। ফালাক হেসে দেয়। এবার হাসিটা আরও একটু বেশি প্রসারিত হয়। মর্জিনা সবার মতোই কলাপাতা রঙের শাড়ি পরেছে। মাত্রই নিজে নিজেই শাড়ি পরে বাইরে আসলো। রোহিণী ওকে দেখে বলে, আয় তোকে সাজিয়ে দেই। কালির আবার সাজ আছে নাকি আপু? ফালাক এতক্ষণ বসেছিল ড্রেসিং টেবিলের সামনে, ছোট্ট কাঠের টুলে বসে নিজেকে দেখতে ব্যস্ত ছিল সে। মর্জিনার এমন কথা শুনে উঠে দাঁড়ালো। রোহিণী মন খারাপ করলো এমন কথা শুনে। মর্জিনার মুখের দিকে তাকিয়ে বলে, তোর গায়ের রং নিয়ে কেউ কিছু বলেছে? কই না তো। দেখ মর্জিনা সওদাগর, বাড়ির ছায়া তোর মাথার উপরে সর্বদা আছে। এখানে কেউ তোকে কিছু বললে আমাদের বলবি, মুখের ছামা ঘষে দিব। কথাটা বলে তামান্না মর্জিনা হেসে দেয়। তাকে কেউ কিছুই বলেনি, কিন্তু একসময় সে যখন একটু স্বাস্থ্য লোকজন হাসাহাসি করত। কালো মুখে নাকি কাজল দিলে মিলিয়ে যায়, বোঝাই যায় না কাজল ঠিক দিয়েছে কিনা। লিপস্টিক তো ঠোঁটে দিলে নাকি ভূতের মতো লাগে। এমন অহরহ হৃদয়ে ভাঙা প্রলাপ শুনেছে মর্জিনা। মা বেঁচে থাকতে তাও মাকে দেখানোর জন্য একটু সাজতে পারত। পৃথিবীর কেউ তার গায়ের রং ভালো না বাসলেও তার মা ঠিকই ভালোবাসত। মেয়ের জন্য টুকটাক মাথার ক্লিপ, ব্যান্ড ও সাজের জিনিসপত্র নিয়ে আসতো। মর্জিনা সেজেগুজে মায়ের সামনে ঘুরঘুর করত। তার মাই তাকে নিয়ে রুবাইদাকে দেখাতো, আরও সওদাগর মহলে ঘুরত। এখানে কেউ কিছু না বললেও আড়ালে জাহানারা ও ফরিদা তাকে কম কিছু বলেনি, যেগুলো শুনে তার চোখ টলমল করতে থাকতো। মা মারা যাওয়ার কয়েক বছর পর একবার সেজেছিল শখ করে। সে সময় ফরিদার কিছু তিক্ত বাড়িতে চোখ ভিজে যায় মর্জিনার। কথাগুলো এমন ছিল, কালের মুখে এসব জিনিস মানায় না রে। কাজল দিয়েছিস কিনা এটাই তো বোঝা যাচ্ছে না। টিপের পাতা দিয়ে কি করবি তুই? এমনিতেই তো কালো, তার উপর আবার কালো টিপ। এগুলো দেখা যাবে ওই চেহারায়? কথাগুলো আজও কাউকে না বলেও ছোট্ট মর্জিনার মনে খুব ভালো করেই গেঁথে যায়। মা নেই যে আগের মতো একটু নালিশ করে মায়ের কোলে ঘুমোবে। মা নেই যে তার মন খারাপ দেখে বুঝতে পারে হাসাতে চাইবে যা বা শাস্তে বলবে। মর্জিনা যে একেবারে কালো এমনও না, কালোর মাঝেও উজ্জ্বলতা প্রকাশ পেত, কিন্তু অতিরিক্ত রোদে দৌড়াদৌড়ির ফলে ত্বকের উজ্জ্বলতা হারায়। মর্জিনার এখনও মনে আছে সে যখন আরও ছোট ছিল মা তাকে লাল রঙের ছোট্ট শাড়ি কিনে দিয়েছিল। মাথায় ছোট্ট চুলে ঝুঁটি বেঁধে শাড়ি পরিয়ে দেয়, মুখটা সুন্দর করে সাজিয়ে দেয়। কি মিষ্টি লাগে তাকে দেখতে, ছোট বউ বউ লাগতো। সওদাগর বাড়িতে আসলে জিসান তাকে নিয়ে খেলতে যেত বাগানের দিকে। জিসান যে প্রতিবন্ধী এটা মর্জিনা জানতো না, অথবা জানলেও বুঝতো না। জিসান যা বলতো মর্জিনা তাই করতো। একটু হেরফের হওয়ার আগে তার মা চলে আসতো। হয়তো মা আগেই বুঝে যেত জিসান এখন রাগ করবে, তাই চলে আসতো। মা মারা যাওয়ার পর একদিন একটু মর্জিনার সাথে জিসানের কথা কাটাকাটি হয়। তখন প্রথম জিসান গলা টিপে ধরে মর্জিনার।
মর্জিনা প্রচণ্ড ভয় পায়। জিসানের এমন কাজে ওকে ঘরে আটকে রাখা হয়। পরে জুলফিকার এসে সব শুনে জিসানের সাথে কথা বলে। এরপর জিসান মর্জিনাকে সরি বলে দেয়, কিন্তু মর্জিনার মনে ভয় জমেছে তখন থেকেই। এদিকে জিসান যেন মর্জিনাতেই অভ্যস্ত। এই পিচ্ছি মেয়েটা তার সাথে নির্দ্বিধায় খেলত, তার সমস্ত আবদার পূরণ করত। জিসান প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করত, ওখানেও যে কারোর সাথে মিশতে পারত এমন না। মন ছটফট করতো মর্জিনার সাথে খেলা করবে। সেই থেকে জিসান কিছু খেতে চাইলে বা কোথাও যেতে চাইলে মর্জিনাকে ডাক দেয়। বাড়ির সবাই এখন এতে অভ্যস্ত। ফরিদা প্রথম প্রথম রাগ দেখালেও এখন ছেলের ভালোর জন্য দমে গেল। ভাগ্যের উপর দুঃখ প্রকাশ করে মর্জিনা। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। রোহিণী মুছে দিল সেই পানি। মর্জিনাকে হালকা একটু ধাক্কা দিয়ে বলে, এই মর্জিনা, কোথায় হারিয়ে গেলি? কোথাও না আপু, দেরি হয়ে যাচ্ছে তো। তুই আয় তো, তোকে সাজিয়ে দিব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।